সলিউশনের যে জায়গায় আমরা পৌঁছে গেছি সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, যেটাকে সমাবর্তী ধর্ম বলা হয়। এই পুরো চ্যাপ্টারে যা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে, কলিগেটিভ প্রপার্টি থেকেই প্রশ্ন আসবে। তাহলে স্যার আগের যেগুলো পড়লাম সেগুলো কি পড়বো না? কেউ যদি সাহস করে আগেরগুলো ছেড়ে দিতে পারো, তাহলে ছাড়তে পারো, কলিগেটিভ প্রপার্টি থেকেই প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে অর আসেই, অর দেয়, আর কলিগেটিভ প্রপার্টির সাথে অর থাকবে, যাই থাকুক না কেন। আবার দুটো কলিগেটিভ প্রপার্টির সাথে অর থাকতে পারে। অর্থাৎ কলিগেটিভ প্রপার্টিটাই আমাদের দ্রবণের মেন বা মূল পড়ার বিষয়। এখান থেকেই প্রশ্ন প্রতি বছর দেয়। কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, দেখো সংখ্যা যুক্ত আছে। লঘু দ্রবণ বা দ্রবণের আদর্শ দ্রবণ বলতে পারি, আর আমরা জানি লঘু দ্রবণ আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাই এই যে কলিগেটিভ প্রপার্টি বলবো, সেটা লঘু দ্রবণেরই একটা ধর্ম বা আদর্শ দ্রবণের একটা ধর্ম। কি ধর্ম? লঘু দ্রবণ বা দ্রবণের যে ধর্ম দ্রবণে দ্রবীভূত দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। অর্থাৎ তুমি কীরকম বা কোন পদার্থ নিয়েছো, কোন দ্রাব পদার্থ নিয়েছো, তার প্রকৃতির ওপর নির্ভর করে না। তাহলে কিসের ওপর নির্ভর করে? দ্রাবের সংখ্যার ওপর নির্ভর করে, দ্রাবের কণার সংখ্যার ওপর। নির্ভর করে সেই ধর্মগুলোকে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সিম্পল কোশ্চেনও দিতে পারে যে সংখ্যাগত ধর্ম বলতে কি বোঝো। তাহলে কি বললাম? পদার্থের লঘু দ্রবণের একটা ধর্ম, লঘু দ্রবণে যে পদার্থটা নিচ্ছি সেই পদার্থের প্রকৃতির ওপর যে ধর্মগুলো নির্ভর করে না, নির্ভর করে কণার সংখ্যার ওপর, তাদেরকে বলা হয় সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। এই কলিগেটিভ প্রপার্টি কয় প্রকার? 4 ধরনের বা 4 প্রকারের। 4টি। 1, প্রথম, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। যাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। এছাড়া আর যে 3টে আছে সেগুলো বলে দিচ্ছি, লিখছি না। স্ফুটনাঙ্কের উন্নয়ন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। আর 4 নাম্বার হচ্ছে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেশার। তার মধ্যে আজকে এইটা পড়াবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এই 4টে কলিগেটিভ প্রপার্টির কথাই আমাদের বলা আছে। আর একটা মনে রাখবে যে লঘু দ্রবণের ক্ষেত্রে এই সংখ্যাগত ধর্ম দেখা যায়, গাঢ় দ্রবণের ক্ষেত্রে এই ধর্ম দেখা যায় না বা এই সূত্রগুলো মেনে চলে না। সংখ্যাগত ধর্ম কিছু সূত্র মেনে চলে, রাউল্টের সূত্র আছে, সেই সূত্রগুলো মেনে চলে। যদি দ্রবণটা লঘু হয় তাহলেই মেনে চলে, কারণ রাউল্টের সূত্র দেখবে আদর্শ দ্রবণ হচ্ছে রাউল্টের সূত্র মেনে চলে। আর লঘু দ্রবণ যেহেতু আদর্শ দ্রবণের মতো আচরণ করে, তাই লঘু দ্রবণ রাউল্টের সূত্র বা লঘু দ্রবণের ক্ষেত্রেই সংখ্যাগত ধর্মগুলো দেখা যায়। একটা প্রশ্ন কোনো এক বছর সালে পড়েছিল, কোনো এক বছর পড়েছিল এইচএসে, যে লঘু দ্রবণের সংখ্যাগত ধর্ম সংক্রান্ত সূত্রগুলি মেনে চলার শর্ত, অর্থাৎ কি কি শর্তে সূত্রগুলো মেনে চলবে। সংখ্যাগত ধর্মের যে সূত্র আছে সেই সূত্রগুলো মেনে চলার একটা কারণ কি, যে দ্রাবটা নিচ্ছ সেই দ্রাবটা কি হবে? কঠিন, অনুদ্বায়ী, অনুদ্বায়ী মানে জানি নন ভোলাটাইল, মানে বাষ্পে যাবে না। কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং তড়িৎ অসংযোজিত, মানে সংযোজনও হবে না।
অসংযোজিত মানে কি ডিসোসিয়েট হবে না বা অ্যাসোসিয়েট হবে না। যেমন NaCl এর ক্ষেত্রে এই সংখ্যাগত ধর্ম চলবে না, কারণ Na+ আর Cl- এসে ভেঙে যায় দ্রবণে গিয়ে, তাহলে যারা বিয়োজিত হয় তাদের ক্ষেত্রে চলবে না। আবার অনেক পদার্থ আছে যারা সংযোজিত হয়ে যায়, যেমন অ্যাসিটিক অ্যাসিড ডাইমার ফর্ম করে আমরা জানি, তাহলে সংযোজন হয়ে গেল, তাদের ক্ষেত্রেও চলবে না। যারা বিয়োজিত হয়ে যায় তাদের ক্ষেত্রেও চলবে না, যারা সংযোজিত হয় তাদের ক্ষেত্রেও এই সংখ্যাগত ধর্মসূত্রগুলো মেনে চলে না। আর কি লঘু দ্রবণ তো আছে, অবশ্যই লঘু দ্রবণের ক্ষেত্রে এই সূত্রগুলো মেনে চলবে, মানে দ্রবণটা লঘু হতে হবে। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে যে যদি আমি ওই দ্রবণটাকে কঠিনে পরিণত করি, মানে জমিয়ে দিই, হিমাঙ্কে নিয়ে যাই, তাহলে কেবলমাত্র দ্রাবকটা জমবে, দ্রাবক কণাটা কঠিনে পরিণত হবে। অর্থাৎ যে দ্রবণটা তুমি নিয়েছো সেই দ্রবণটাকে যখন তুমি ঠান্ডা করে জমাবে, তখন সেই কঠিন অবস্থাতে শুধু দ্রাবকের কণা থাকবে, দ্রাবের কণা থাকবে না। দ্রাবের কণার কোনো অংশই কিন্তু ওই কঠিন অবস্থাতে থাকবে না, তাহলে সেই সূত্রগুলো মেনে চলবে, না হলে মেনে চলবে না। বুঝতে পেরেছি কি কি শর্ত বা কি কি কন্ডিশনে তোমার সংখ্যাগত ধর্মের এই যে সূত্রগুলো মেনে চলে। এবার আসছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এটার মানেটা কি। তার আগে জেনে যাই বাষ্পচাপ কি জানি আমরা। বাষ্পচাপ কাকে বলে বলো দেখি একজন, আগের দিন পড়ানো হয়েছে বাষ্পচাপ। একজন বলো, শিরিন বলো, নাহলে যে বলছিলে সে বলো। আচ্ছা, যেটাই বলছো আর কি সেটাই। বিশুদ্ধ তরল যদি হয়, সেই বিশুদ্ধ তরল তরল অবস্থা আর বাষ্প দশার মধ্যে যদি সাম্য অবস্থা থাকে, তাহলে ওই তরলের ওপর ওই বাষ্পটা বা পাত্রের দেওয়ালের ওপর যে চাপ দেয় সেটা তার বাষ্পচাপ। বিশুদ্ধ যদি থাকে তাকে বলা হয় P0। আর যখনই এটাতে দ্রাব যোগ করবে, দ্রাব বলতে কি ওই একটাই শর্ত, কঠিন, অনুদ্বায়ী, অতড়িৎ বিশ্লেষ্য, অতড়িৎ সংযোজিত, যদি দ্রাব দাও তাহলে দ্রবণ তৈরি হবে। সেই দ্রবণের বাষ্পচাপ বলছি পি। দ্রবণের বাষ্পচাপ কি হয়, কমে যায় না একই থাকে না বেড়ে যায়? কমে যায়, কমে যায়, অর্থাৎ এটা কম, P0 গ্রেটার দ্যান P। তাহলে বাষ্প চাপের অবনমন মানে কি? অবনমন P0 মাইনাস পি। P0 মাইনাস পি হচ্ছে বাষ্পচাপের অবনমন। আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানে হচ্ছে বিশুদ্ধ বাষ্পচাপের, বিশুদ্ধ তরলের বাষ্পচাপের সাথে অনুপাত যদি করে দিই P0 মাইনাস পি বাই P0, সেটাকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বুঝতে পেরেছি? নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপের অবনমন এবং ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের অনুপাতকে বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা P0 মাইনাস পিকে আবার ডেল্টা পিও বলা যায়। ডেল্টা পি, সেই ডেল্টা পি বাই P0, এটাকে বলা হয় আপেক্ষিক অবনমন। এটা একটা সংখ্যাগত ধর্ম। এখন এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট সূত্র দিয়েছে। প্রত্যেকটা কলিগেটিভ প্রপার্টি তাদের ক্ষেত্রে আমরা দেখব বিভিন্ন সূত্র আছে। যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের যে সূত্র সেটা আমরা এখন বলবো। রাউল্ট সূত্রটা কি দিয়েছে,
যে তুমি যখন কোনো বিশুদ্ধ তরলে কোনো কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অতড়িৎ সংযোজিত দ্রাব যোগ করে লঘু দ্রবণ তৈরি করবে, বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন হবে সেটা দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। যেটা ম্যাথামেটিক্যালি বললে কি হয়, P0 মাইনাস পি বাই P0 ইকুয়ালস টু দ্রাবের মোল ভগ্নাংশ। এখানে লিখি দ্রাবের মোল ভগ্নাংশ। এখন আমি বলেছিলাম দ্রাবটাকে আমরা চিহ্নিত করব 2 দিয়ে আর দ্রাবকটাকে 1 দিয়ে, এটা যেন মাথায় সবসময় থাকে। তাহলে আমি যদি এই জিনিসটা কাজে লাগিয়ে ফর্মুলাটা লিখি তাহলে হবে P0 মাইনাস পি বাই P0 ইকুয়ালস টু এক্স। কত লিখব? এটা হচ্ছে রাউল্টের সূত্রের গাণিতিক রূপ। তারা রাউল্টের সূত্র ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা বলছি। কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অতড়িৎ সংযোজিত কঠিন দ্রাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সাথে সমান। এইটা দেখলেই কিন্তু তুমি নিজে থেকে লিখে দিতে পারবে। এটা তার গাণিতিক রূপ। এখন এটা কি উষ্ণতার উপর নির্ভরশীল? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা কি উষ্ণতার উপর নির্ভর করে? দেখো, বাষ্পচাপ উষ্ণতার উপর নির্ভর করে। নির্ভরশীল। কিন্তু আপেক্ষিক বাষ্পচাপ যদি বলি, আপেক্ষিক বাষ্পচাপের অবনমন, তাহলে দুটো বাষ্পচাপের অনুপাত হয়ে যাচ্ছে, তাই না? তাছাড়া ডান দিকে দেখো কি আছে, মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কি উষ্ণতার উপর নির্ভর করে? না, করে না। তাহলে বাষ্পচাপ যদিও উষ্ণতার উপর নির্ভর করে, কিন্তু বাষ্পচাপের আপেক্ষিক অবনমন উষ্ণতার উপর নির্ভর করে না, কারণ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন x2-র সাথে সমান, মোল ভগ্নাংশের সাথে সমান। আর মোল ভগ্নাংশ কিন্তু উষ্ণতা নিরপেক্ষ, তাই উষ্ণতার উপর নির্ভর করে না। নিরপেক্ষ। পরের পয়েন্ট যেটা আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম। তোমাকে যদি প্রমাণ করতে দেয় যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম মানে তোমাকে কি প্রমাণ করতে হবে? যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কণার প্রকৃতির উপর নির্ভর করছে না, কণার সংখ্যার উপর নির্ভর করছে। এটা আমি যদি বলি তাহলে কিরকম ভাবে বলবো? ধরে রাখো যে এ একটা দ্রাব যেটা কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, আর বি একটা দ্রাব যেটা কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, কিন্তু আলাদা। যেমন মনে মনে ভাবো এটা একটা গ্লুকোজ আর এটা ইউরিয়া, দুটোই আলাদা পদার্থ, কিন্তু এটাও কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, এটাও কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য। এখন আমি যদি এই দুটোকে সমমোল, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সমমোল পরিমাণ নিয়ে লঘু দ্রবণ তৈরি করি, প্রস্তুত করি, তাহলে উভয় ক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান একই হবে। তাহলে উভয় ক্ষেত্রে কি দেখব? বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান একই হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যেহেতু সমমোল সংখ্যক নিয়েছি, সম পরিমাণ নিয়েছি, তাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দুটোর ক্ষেত্রেই সমান হচ্ছে। আবার যদি আলাদা পরিমাণে নিই, এইটা যেন 1 মোল নিলাম, এটা 2 মোল নিলাম, তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম, মোল সংখ্যার উপর বা পরিমাণের উপর, সংখ্যার উপর নির্ভর করছে, তাই
এটা একটি সংখ্যাগত ধর্ম। ক্লিয়ার হয়ে গেল? যার মোল সংখ্যা বেশি হবে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে? বেশি হবে। যার মোল সংখ্যা বেশি হবে সেক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। যার মোল সংখ্যা কম হবে তা সেক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কম হবে। এবার নিউমেরিক্যাল যেখান থেকে দেয়, প্রশ্নটা হচ্ছে যে কোনো দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে দেবে। দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করো। তার সাহায্যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে। এটা এরকম প্রশ্ন দিতে পারে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র থেকে দ্রাবের আণবিক গুরুত্ব বা দ্রাবের আণবিক ওজন নির্ণয়ের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এরকম প্রশ্ন দিতে পারে, এক বছর দিয়েছিল। আর আমি প্রশ্ন করলে এই প্রশ্নটা করি। আচ্ছা, আমি ধরলাম W1 গ্রাম দ্রাবক নিয়েছি, W1 গ্রাম পরিমাণ দ্রাবক নিয়েছি, তার মধ্যে W2 গ্রাম দ্রাব কঠিন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য যোগ করেছি, দিয়ে একটা লঘু দ্রবণ তৈরি করেছি। দ্রাবকের মলিকুলার ওয়েট M1, দ্রাবের মলিকুলার ওয়েট M2। তাহলে রাউল্টের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? P0 মাইনাস P/P0, যেখানে P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, P হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, সমান কি x2। এখন x2 সমান আমি পাশে বের করে নিচ্ছি। x2 সমান কি N2/N1 প্লাস N2। তাহলে N2 সমান কি পাবো? W2/M2। আর N1 সমান কি পাবো? W1/M1। কেউ বুঝতে না পারলে বলবে। মোল সংখ্যা সমান কি ওয়েট বাই মলিকুলার ওয়েট। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখন ক্লাস 11 থেকে শিখে আসছি। মোল সংখ্যা সমান ওয়েট বাই মলিকুলার ওয়েট। তাহলে এই জিনিসটাকে যদি এখানে পুট করে দিই তাহলে কি হবে? আমার সাথে সাথে করতে থাকো। এখান পর্যন্ত ঠিক আছে? এখন এই কথাটা লিখবে, এখন দ্রবণটি লঘু হলে কি লিখতে পারি আমি? N1 প্লাস N2 নিয়ার অ্যাবাউট N1, এই কথাটা লিখতে পারি। তাহলে এখান পর্যন্ত ছেড়ে দিয়ে আমি এখান থেকে কি লিখতে পারি? P0 মাইনাস P/P0 ইকুয়ালস টু N2/N1, এটা লিখতে পারি। তখন কি হয়ে যাবে? P0 মাইনাস P/P0, বলো এটা কি হবে? মানগুলো বসিয়ে দাও, এখানে আমি বসিয়ে দিচ্ছি। W2/M2/W1/M1, যেটা পাবে সেটা হচ্ছে W2 ইন্টু M1, W1 ইন্টু M2। অতএব M2 সমান কি পেলে? M2 সমান কি পেলে?
P0 by P0 minus P1 W2 into M1, এটা বক্স করে দাও, এটা বক্স করে দাও ভালো করে একদম। এটা এখানে প্রয়োজন হবে না, এটা আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইখান পর্যন্ত হয়ে যাবে। যদি আমি এই শর্তটাকে এখানে লিখি তাহলে, যদি দ্রবণটা লঘু হয় তাহলে, আর যদি একটু গাঢ় হয় তাহলে কিন্তু এই ফর্মুলা চলবে না। আগেকার তোমাদের যে বই ছিল, অনেক পুরনো বই, তখন এই ফর্মুলা দিয়েই সব অঙ্কগুলো করা ছিল। আইআইটি জয়েন্টের কোশ্চেনে কিন্তু এই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করা থাকে না। অর্থাৎ এই যে আমি এটা বাদ দিলাম না, সেই বাদটা ওরা দেয় না, এটাকে রেখে দেয়। এটা রেখে দিলে ফর্মুলাটা কিরকম হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা একটা ফর্মুলা, আর যদি আমি এটাকে বাদ না দিই, অর্থাৎ n1 প্লাস n2টাকে নিয়ার অ্যাবাউট n না করি, তাহলে ফর্মুলাটা যেটা হবে সেটাও আমি লিখে দিই। অর্থাৎ দ্রবণটা যদি একটু গাঢ় হয়, বেশি গাঢ় নয়, অল্প একটু যদি গাঢ় হয়, তাহলে আমি এটা লিখেছি দেখো, P0 মাইনাস P বাই P0, সেটা সমান হচ্ছে n2 বাই n1 প্লাস n2। মানে এখানে লিখে দিলাম গাঢ়ত্ব যদি বেশি হয়, ওইটাও বইতে দেওয়া আছে, বেশি হলে। তাহলে এটা হয়ে গেল। এখন এইটাকে একটু ঘুরিয়ে দিলাম, P0 বাই P0 মাইনাস P1, তাহলে এটা কি হয়ে যাবে n1 প্লাস n2 ডিভাইডেড বাই n2। এখন এটা সমান কি লিখতে পারি, 1 প্লাস n1 বাই n2 লিখতে পারি। লিখতে পারি তো এটা, এই মাইনাসটা এইদিকে নিয়ে এলাম, নাও P0 মাইনাস 1, P0 মাইনাস P মাইনাস 1 করে দিলাম, তাহলে n1 বাই n2 করে দিলাম। তাহলে এইটা যদি করে দিই কি হবে, তুমি বলবে, আমি লিখবো। এখানে কি লিখবো, P বাই P0 মাইনাস P। খুব ঠিক আছে একদম। তাহলে এইটা যেটা পেয়েছি সেটা বসিয়ে দিই, W1 বাই M1 W2 বাই M2, ঠিক লিখেছি। এখন এইখান থেকে যদি অতএব M2 লিখতে চাই, বা এটাকে যদি আরো ঠিক করতে চাও করে নিতে পারো, W1 M2 W2 M1, এটাই হবে তো। তাহলে এইখান থেকে যদি আমি M2টা চাই, তাহলে কি হয়ে যাবে ফর্মুলাটা, P বাই P0 মাইনাস P ইন্টু W2 ইন্টু M1 ডিভাইডেড বাই W1। এটা বক্স করলাম। আর একটা যেটা ওই পাতায় করেছিলাম সেটাকেও এখানে লিখছি আমি, কি ছিল, P0 বাই P0 মাইনাস P, বাকি সব একই আছে দেখো। শুধু কি হয়েছে পার্থক্যটা, এখানে P0 ছিল, এখানে P ছিল। তাহলে ফর্মুলাটা মুখস্থ রাখা খুব সহজ। এবার আমাদের এই যে ছায়া প্রকাশনীর বইতে এই ফর্মুলা দিয়ে সব অঙ্ক করেছে। আগেকার যে বইগুলো ছিল সেখানে এই ফর্মুলা দিয়ে অঙ্ক আছে। এখন যেহেতু আইআইটিতে কোশ্চেন দিলে ওই n1 প্লাস n2টাকে আমি বাদ দিচ্ছি না, সেই জন্য এই ফর্মুলা দিয়ে এখন অঙ্কগুলো করা আছে। তোমাদের বইতে যদি অঙ্কগুলো এই ফর্মুলা দিয়ে করো তাহলে পয়েন্টের পরে কিছু পার্থক্য দেখা যাবে, আর এইটা দিয়ে করো তাহলে বইয়ের সাথে মিলে যাবে। আমি আগে বলতাম স্টুডেন্টদেরকে এই ফর্মুলা দিয়ে করো, এখন বলি যে এই ফর্মুলা দিয়ে করলেই বেটার হয় আর কি, যেহেতু বইতে এই ফর্মুলা দিয়ে করা আছে। এখান থেকে নিউমেরিক্যাল দেবে কিন্তু পরীক্ষায়, অবশ্যই মাস্ট। যদি আপেক্ষিক অবনমন সংক্রান্ত কোশ্চেন দেয় তাহলে এখান থেকে মলিকুলার ওয়েট বার করতে দিতে পারে, মেন দেয় মলিকুলার ওয়েট বার করতে, দ্রাবের আর কি কি দিতে পারে, দ্রাবের পরিমাণও দিতে পারে, কত পরিমাণ নিয়েছি, দ্রাবকের পরিমাণ দিতে পারে, দ্রাবকের মলিকুলার ওয়েট দিতে পারে। সাধারণত জল নিয়ে কাজ করি তাই দ্রাবকের দেয় না,
যদি বেনজিন বা অন্য কিছু নিই তাহলে দিতে পারে। আবার কি বিশুদ্ধ তরল বা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ চাইতে পারে, দ্রবণের বাষ্পচাপ চাইতে পারে, বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও চাইতে পারে। যাই চাক না কেন তুমি নিশ্চয়ই বের করে নিতে পারবে এই ফর্মুলা দিয়ে। আর কি রাউল্টের সূত্রের প্রযোজ্যতা, মানে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র মানবে বা রাউল্টের সূত্র প্রয়োগ করা যাবে কোন কোন ক্ষেত্রে, ওই তিনটেই শর্ত এখানে দুটো দিয়েছে। একটা হচ্ছে যে কঠিন যে দ্রাবটা আছে সেটা তড়িৎ অবিশ্লেষ্য, তড়িৎ অসংযোজিত অনুদ্বায়ী হতে হবে, অর্থাৎ বাষ্পদশায় সে যাবে না দ্রাবকণা, আর লঘু দ্রবণ হতে হবে, তাহলে কিন্তু এই রাউল্টের সূত্র মেনে চলবে, না হলে চলবে না। এখন নিউমেরিক্যাল যে অঙ্কগুলো দেওয়া আছে এখানে, কোশ্চেনগুলো প্রবলেমগুলো দেওয়া আছে, সেগুলো দু একটা করিয়ে দিই যাচ্ছি, ভালো করে শোনো। আমি বই যদি ফলো করে অঙ্কগুলো করো না, তোমাদের কনসেপ্টটা খারাপ হয়ে যাবে। আরও অনেক সহজে এই ফর্মুলা দুটো মুখস্থ রেখে আমি বলবো এই ফর্মুলাটা ইউজ করো। অঙ্কতে তোমাকে কি কি ডেটা দিয়ে দিয়েছে সেগুলো পাশাপাশি লিখে নেবে, একদম কনসেপ্টটা খারাপ করবে না, যেভাবে শেখাচ্ছি ওইভাবেই করে, বই ফলো করবে না। যেমন একটা অঙ্ক দেওয়া আছে আমার বইতে 6 নম্বরের কোশ্চেন, 12 গ্রাম কঠিন, বইতে খোঁজো, কঠিন দ্রাব 90 গ্রাম জলে দ্রবীভূত করা হয়েছে, পেয়েছো তো? তাহলে এটা পড়ো একটু বইতে, আমি বলছি শোনো। দেখো 12 গ্রাম কঠিন দ্রাব দিয়েছে 90 গ্রাম জলে, তাহলে কি দিয়ে দিয়েছে, সাপ্লাই কি করেছে, W1 আর W2 সাপ্লাই করেছে। W1 কত বলো দেখি নিজের বুদ্ধি থেকে? W1 হচ্ছে 90 গ্রাম আর W2 হচ্ছে 12 গ্রাম। এই কাজটা তোমাকে করতে হবে। আর কি দিয়েছে তারপরে দেখবে অঙ্কতে দিয়েছে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ, 100 ডিগ্রি ফ্যাক্টরি নয়, এখানে উষ্ণতার উপর নির্ভরই করে না, তাই দ্রবণের বাষ্পচাপ বলছে, মানে কি লিখবো, পি লিখবো না P0 লিখবো? পি লিখবো, সেটা দেওয়া আছে 750 mmHg। এই কাজটা করবে, পি দিয়ে দিয়েছে। আর কি বলেছে, দ্রাবটির আণবিক ভর গণনা করো, তাহলে আণবিক ভর মানে এম লিখবো, কি লিখবো, M1 লিখবো না M2 লিখবো? M2 দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। এবার এই ফর্মুলার দিকে তাকাও, ফর্মুলার দিকে তাকালে আরো দু একটা জিনিস তুমি লিখে দিতে পারবে, যেমন P0 নিজে থেকে লিখে দিতে পারবে। কত লিখবে, জল আছে 760 mmHg, তুমি নিজে থেকে লিখে দিলে, তাহলে কি তোমার P0 পেয়ে গেলে, P পেয়ে গেলে, W2 পেয়ে গেছো, W1 পেয়ে গেছো, M1 তুমি নিজে জানো, বলো জল আছে। তাহলে এবার আমাকে বলো এখান থেকে M2টা বের করা কি কঠিন হবে ফর্মুলা থেকে? একদম ইজিলি বেরিয়ে যাবে, এই ফর্মুলাতে পুট করবে দেখবে বেরিয়ে যাবে। এখন তুমি যদি বই অনুযায়ী করতে যাও না তাহলে ভুল করবে। তুমি আগে এইভাবে না করে বই অনুযায়ী করতে যেও, দেখবে বই দেখে দেখে করবে, ভুল হয়ে যাবে, অনেক জটিল ক্যালকুলেশন আছে। কিন্তু তুমি যদি এই যে জিনিসগুলো বলছি সেগুলো খুঁজে বের করে নিতে পারো, তাহলে তোমার পুরো কাজটাই হয়ে গেছে, শুধু ক্যালকুলেশন পড়ে থাকবে। মানে 90% কাজ, কোনটাকে দ্রাবর ওজন, কোনটাকে দ্রাবকের ওজন, কোনটা দ্রবণের বাষ্পচাপ, কোনটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, কোনটা দ্রাবকের পরিমাণ, কোনটা দ্রাবের পরিমাণ জেনে গেলেই ফর্মুলাতে পুট করবে, অঙ্ক হয়ে যাবে। জাস্ট ক্যালকুলেটারে তুমি মানটা বসিয়ে দাও, দেখো ক্যালকুলেটারে পেয়ে যাবে, তুই M2টা সমান পেয়ে যাবে। তাহলে এইরকমভাবে অঙ্কগুলো করে আমাকে দেখাবে, শুধুমাত্র বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো করবে। আর চ্যাপ্টারটা শেষ করলে, এই একদম চ্যাপ্টারটা শেষ করার পর এরকম গাণিতিক কিছু সমস্যা আছে, এইগুলো গাণিতিক প্রশ্নাবলী আমার এই বইটা আছে, আমার এই বইটাতে আছে এইরকম বই, গাণিতিক প্রশ্নাবলী বলে অনেকগুলো অঙ্ক আছে, দ্রবণের গাঢ়ত্ব সংক্রান্ত, তারপর দ্রবণের বাষ্পচাপ, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, এই পোর্শনটা করবে। এই কোয়ালিটেটিভ প্রপার্টিটা যেহেতু আমি পড়িয়ে দিয়েছি,
এরপরে যে কোয়ালিটেটিভ প্রপার্টি আছে সেখান থেকে আলাদা আলাদা অঙ্ক, এই যে সমস্ত অঙ্কগুলোকে করবে, উদাহরণ দেওয়া আছে তোমাদের বইতে, মনে হয় অ্যান্সারও দেওয়া আছে, করে দেওয়া আছে, ওইটা দেখবে না, যেভাবে শিখিয়েছি সেভাবে করার চেষ্টা করবে। অসুবিধা হলে নেক্সট দিন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত অঙ্কগুলো আগে আলোচনা করব, তারপর নেক্সট কোয়ালিটেটিভ প্রপার্টিতে যাব। বলে দিচ্ছি, যা পড়িয়েছি সেইগুলো সবই যদি ভুলে যাও অসুবিধা নেই, এই কোয়ালিটেটিভ প্রপার্টি যেন ভুলবে না, এখান থেকে অঙ্ক যদি দেয় যেন করতে পারো অবশ্যই। আর এইটা তোমাদেরকে দিলাম, কেউ যদি ক্যালকুলেটারে এতক্ষণ বসিয়ে দিয়েছো তার অ্যান্সার বেরিয়েছে কি অ্যান্সার? কত বেরিয়েছে? কত কত? 182.4 বেরিয়েছে। কারো 180 বেরোয়নি? যার 180 বেরিয়েছে তারটা ঠিক হয়েছে, 180 হবে অ্যান্সারটা। তাহলে আজকে এখান পর্যন্ত থাকছে, নেক্সট দিন আরো আলোচনা করব ডিটেলসে, কারো 82 কেন বেরোলে দেখবো। এখান পর্যন্ত থাকবে, কোনো প্রশ্ন থাকলে করো। আগের দিন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এটা করিয়েছিলাম, আর এখান থেকে কিছু অঙ্ক করেছিলাম। অঙ্ক বলতে স্টার্ট করেছিলাম একটা অঙ্ক, সেটা কমপ্লিট করতে পারিনি। দু একটা অঙ্ক বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে পড়াবো, তারপর নেক্সট টপিকে যাব। একটা কোশ্চেন লিখেছি আমি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 20 গ্রাম দ্রাব যোগ করা হলো। জল এবং দ্রবণের, মানে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণের বাষ্পচাপ যথাক্রমে 23.76 mmHg এবং 22.41 mmHg। দ্রাবের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে বলেছে। আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম যে দ্রবণের অঙ্ক করতে গেলে প্রথমে যে জিনিসগুলো বা যে ডেটাগুলো সাপ্লাই করেছে সেগুলো আগে লিখে নেব, সেগুলো বুঝে লিখে নেব। মানে কি, 100 গ্রাম জল দিয়েছে, তার মানে দিয়েছে W1 দ্রাবকের ওজন কত, 100 গ্রাম। 20 গ্রাম দ্রাবক বলেছে, মানে কি W2 বলে দিয়েছে 20 গ্রাম। আচ্ছা, M1 আমরা জানি, জলের ক্ষেত্রে M1 হয়ে গেল 18, আর দ্রাব দিয়েছে এটা আমি তো জানি না, M2টা জানি না, এটাই নির্ণয় করতে হবে। দেখো লিখেছে দ্রাবের আপেক্ষিক ভর নির্ণয় করো, আপেক্ষিক আণবিক ভর বা আপেক্ষিক ভর বলতেও পারে। এখন আর কি কি ডেটা আমাদের চাই, ফর্মুলাতে যদি সবগুলো বসাতে হয়, তাহলে আমাকে দুটো বাষ্পচাপ দিয়েছে, জলের বাষ্পচাপ মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, সেটা P0 23.76 দিয়ে দিয়েছে mmHg, আর দ্রবণের বাষ্পচাপ মানে P দিয়ে দিয়েছে 22.41 mmHg। তাহলে ফর্মুলায় বসিয়ে অঙ্কটা করে নেব, যে ফর্মুলাটা আমরা শিখেছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত, যে ফর্মুলাটা M2 সমান P/P0 মাইনাস P। কেউ যদি x2টা অর্থাৎ এই ফর্মুলা দিয়ে কেউ যদি করো P0 মাইনাস P/P0 আর N2/N1 অর্থাৎ N1 প্লাস N2টা বাদ দিয়ে যদি করো, কেউ যদি করতে চাও করতে পারো, দেখে নেবো কতটা পার্থক্য হচ্ছে। তবে বইয়ের সাথে অ্যান্সার মেলাতে গেলে তোমাকে এই ফর্মুলাতে যেতে হবে। অর্থাৎ যদি দ্রবণটা একটু গাঢ় হয়, দ্রবণের গাঢ়ত্ব যদি একটু বেশি হয়, তাহলে যে ফর্মুলাটা বলেছিলাম সেই ফর্মুলা আর এইখান থেকে যে ফর্মুলা পাচ্ছি, পার্থক্যটা জানো, এইখানে একটা পার্থক্য আছে, আগের দিন বলে দিয়েছে, এটা W2 ইন্টু M1/W1। এই ফর্মুলায় প্রত্যেকটা জিনিস বসিয়ে দিয়ে M2টা বের করে দেখো কত হয়েছে। ক্যালকুলেটর আছে নিশ্চয়ই তোমাদের কাছে। অঙ্ক করলে না আগে থেকে করা ছিল, এটা বলে দিলে। তাহলে অ্যান্সারটা যত হচ্ছে লিখে দিই একটু আমি, বলো কত হচ্ছে? 59 পয়েন্ট, বইতে আছে 78, তোমাদের 76 বেরিয়েছে।
কারো 7-8 বেরিয়েছে নাকি? হ্যাঁ, কারো 7-8 বেরিয়েছে? তাহলে 7-8টা আমি লিখলাম। 7-8 বেরিয়েছে, তাহলে 7-6 যদি বেরিয়ে তাহলে 7-6 রাখতে পারো। কারো যদি 7-8 বেরিয়ে থাকে 7-8 রাখতে পারো, কোনো অসুবিধা নেই। দশমীর পর 7 এসছে, তারপরে ঘরটা অতটা গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে। কারো যদি 60 চলে আসতে পারে, এই ফর্মুলা দিয়ে করে দেখবে, হয়তো 60ও আসতে পারে। একটু কম বেশি হয়ে যাবে, যে ফর্মুলা ইউজ করছে তার উপর ডিপেন্ড করে। পরীক্ষার সময় যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারো, তবে আমি বলবো এটাকেই করা ভালো। যে ফর্মুলাটা আমি বলে দিলাম, একটু গাঢ় দ্রবণের ক্ষেত্রে যে ফর্মুলাটা, সেটা। তাহলে এইভাবে যদি তুমি করো তাহলে তাড়াতাড়ি বা সহজে অঙ্কটা হয়ে যাবে, এই ডেটাগুলো যদি বের করে নিতে পারো। আর একটা অঙ্ক আমি দিচ্ছি, এটা বই থেকেই দিয়েছি, উদাহরণের অঙ্ক। তোমাদের কাছে বই থাকলে একটু দেখে নেবে বইটা, পুরোটা হয়তো বলবো না আমি। দেওয়া আছে একটা নির্দিষ্ট উষ্ণতায় 72 গ্রাম জলে, 72 গ্রাম জলে বা জল ও 20 গ্রাম দ্রাব দ্বারা একটা দ্রবণ তৈরি করা হয়েছে। 72 গ্রাম জলে 20 গ্রাম দ্রাব যোগ করে একটা দ্রবণ তৈরি করা হয়েছে। সেই দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছে 24 mmHg। অঙ্কটা পেয়ে গেছে আশা করি। আচ্ছা, এবার কি হয়েছে, ওই দ্রবণটিতে ওই একই উষ্ণতায় আরো 18 গ্রাম জল মেশানো হয়েছে। অর্থাৎ এটা যেটা ছিল, আমি এটাকে 1 নাম্বার দ্রবণ বলতে পারি, দ্রবণ 1 বলে দিলাম। আর একটা এই যে দ্রবণ আছে, এর মধ্যে কি করেছে, 18 গ্রাম জল মিশিয়ে দিয়েছে। আরো দ্রাবটা চেঞ্জ করেনি, 18 গ্রাম জল, অতিরিক্ত জল মেশানোর পর যে দ্রবণটা পেয়েছে, যে দ্রবণ পাওয়া যায়, তার বাষ্পচাপ কত? তার বাষ্পচাপ হচ্ছে 24.7375, 24.375, 24.375 mmHg। কোশ্চেন কি দিয়েছে, দ্রাবের আণবিক ভর। তাহলে বেশি লিখিনি, ছোট করে লিখে দিলাম। কি বললাম, একটা দ্রবণ যেটা 72 গ্রাম জল আছে আর 20 গ্রাম দ্রাব আছে, তার বাষ্পচাপ দেওয়া আছে। তার মধ্যে কি হলো, অতিরিক্ত 18 গ্রাম জল মিশিয়ে আর একটা দ্রবণ দেখা গেল, সেই দ্রবণের বাষ্পচাপ 24.375 mmHg। দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে বলেছে। কিভাবে করব আমরা, দেখো, দুটো দ্রবণের ক্ষেত্রে তুমি একটা ইকুয়েশন বের করে নাও। আচ্ছা, বইতে যেটা দেওয়া আছে এক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, P0 মাইনাস P/P0 ইকুয়ালস টু x2। সেই x2টাকে কি করেছে, নিয়ার অ্যাবাউট n2/n1। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি তুমি করো তাহলে বইয়ের সাথে অ্যান্সার মিলবে। আর যদি কেউ করতে না চাও, আগের ফর্মুলা দিয়েই করতে চাও, তাহলে অ্যান্সারটা একটু আলাদা হবে। কি কি দিয়ে দিয়েছে প্রথম দ্রবণের ক্ষেত্রে দেখে নেবো আমি। W1 দিয়েছে 72, W2 দিয়েছে 20 গ্রাম, M1 18, M2 জানি না। আচ্ছা, পি দ্রবণের দিয়ে দিয়েছে বাষ্পচাপ, তাহলে পি সমান পেয়ে গেছি 24 mmHg। P0 হবে না, আমি জানি না। দ্বিতীয় যে দ্রবণটা আছে, সেকেন্ড যে দ্রবণটা আছে, সেক্ষেত্রে W1টা চেঞ্জ হয়ে গেছে। W1টা কি হয়েছে, 72 + 18
ইকুয়ালস টু যত হবে লিখে দেবে। কত হচ্ছে 90 গ্রাম। W2 আগে যা ছিল তাই আছে। M1ও 18 হবে, M2 জানি না। পি দিয়ে দিয়েছে, পি সমান দিয়েছে 24.375 mmHg। P0 দুটোর ক্ষেত্রে একই হবে। এবার এইখান থেকে একটা ইকুয়েশন পাবে আর এখান থেকে একটা ইকুয়েশন পাবে, দুটো ইকুয়েশনকে সমাধান যদি করে দাও তাহলে M2টা পেয়ে যাবে। কেউ কি করে নিয়েছো সমাধান? এখান থেকে একটা ইকুয়েশন পাবে আর এখান থেকে একটা ইকুয়েশন পাবে। সেই দুটো ইকুয়েশনকে যদি সমাধান করি, বা তুমি P0 বের করে নিতে পারো, দুটো ইকুয়েশনকে সমাধান করে P0 বের করে নাও। সেই P0টা যদি বেরিয়ে যায় তারপর যে কোনো একটা ইকুয়েশনে P0 মান বসিয়ে M2 বেরিয়ে যাবে। ইকুয়েশন দুটো বেরিয়েছে কার কার একটু বলে দেবে আমাকে। ইকুয়েশনটা সমাধান করে আমাকে একটা ইকুয়েশন বলো, যে কেউ একটা ইকুয়েশন বলো, 1 নম্বর বা 2 নম্বর ইকুয়েশন, প্রথম দ্রবণ আর দ্বিতীয় দ্রবণ, যে কোনো একটা ইকুয়েশন বলো। M2 equals to P0 minus 24 20 into 18 by 72। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন পেয়েছো, একদম ঠিক আছে। আর একটা ইকুয়েশন কি পেয়েছো? M2 equals to 24.375 P0 24.375 ইন্টু 20 ইন্টু 18 ডিভাইডেড বাই 90, তাই তো? এই দুটো ইকুয়েশন পেয়েছো। এই দুটো ইকুয়েশন সমাধান করে তুমি এখান থেকে P0 বের করে নিতে পারবে। P0 কি করে বের করবে? P0 তো বের করতে পারবে না, দুটো আননোন হয়ে যাচ্ছে না। হ্যাঁ, P0 বেরোবে, হ্যাঁ ভাগ করে দিলে এই দুটো তো একই হবে, কেটে যাবে, তাই তো? P0 কত বলো? তাহলে P0 সমান কত পাচ্ছ বলো? হ্যাঁ হ্যাঁ, দুটো ইকুয়েশন 1 আর 2 থেকে পাই, P0 সমান বই থেকে বলছি 25.875। এটা কি কেউ পাচ্ছ? যদি এটা পাও, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে, এখানে 1 নং সমীকরণে P0 মান বসিয়ে পাই M2 সমান 24, P0 25.875 মাইনাস 24 20.1872 ইকুয়ালস টু, এইটা একটু আলাদা হবে। এইটা মনে হয় 25.875 পাওনি না? কি পেয়েছে বলো দেখি? এইটা কত পেয়েছো? 26 বেরিয়েছে। ঠিক আছে, 26 বেরোলে 26 হবে, 26 বেরোলে 26 হবে, কারণ ফর্মুলাটা তো আমরা N2/N1 প্লাস N2 ধরে করেছি।
এই ফর্মুলা দিয়ে করেছি, তাহলে বইয়ের সাথে মিলবে না। তাহলে 26 যদি হয় তাহলে 26 বসিয়ে দেবে। 26 বসিয়ে যেটা পাচ্ছ সেটা বলো। তাহলে 24/2 ইন্টু 20 ইন্টু 18 ডিভাইডেড বাই 72। যার হয়ে গেছে সে বলবে। সিক্সটি, ঠিক আছে, অ্যান্সার 60। 60 না 70? 24/2 20 18 72 এক নম্বর সমীকরণে বসিয়ে, তাই তো? তাহলে 24 ইন্টু 18 ইন্টু 10 ডিভাইডেড বাই 72 করে আসছে 60। যদি 60 আসে তাহলে 60। সবারই 60 আসছে? তো বইয়ের ফর্মুলা কেউ যদি ইউজ করো তাহলে বইয়ের অ্যান্সারটা পাবে, আর বইয়ের ফর্মুলা যদি ইউজ না করো এই অ্যান্সারটা পাবে। তাই এরকম ভাবার কোনো দরকার নেই যে আলাদা অ্যান্সার বেরিয়েছে স্যার, কারণ ফর্মুলা তুমি আলাদা ইউজ করেছো। আর দুটো কোশ্চেন বলি। বইতে আছে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নতে রাউল্টের সূত্র দেখবে, এইটা বলেছিলাম পি সমান x1 p0। এটা রাউল্টের সূত্র যখন কোনো বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করো, বিশুদ্ধ দ্রাবকে কঠিন অনুদ্বায়ী দ্রাব যোগ করো, তাহলে এই ফর্মুলাটা বলেছিলাম পি সমান x1 p0। কোশ্চেনটা কি, পি সমান x1 p0 থেকে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা কি p0 মাইনাস p/p0 ইকুয়ালস টু x2, এটা প্রমাণ করতে দিয়েছে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা প্রমাণ করতে দিয়েছে। রাউল্টের আর একটা সূত্র ছিল যেটা কঠিন অনুদ্বায়ী দ্রাব যদি বিশুদ্ধ দ্রাবকে যোগ করো, তাহলে যে সূত্রটা, এখান থেকে এটা প্রমাণ করতে দিয়েছে না পরীক্ষায়। খুব সহজ একটা প্রমাণ, আমি অ্যান্সারটাও করে দিচ্ছি। তাহলে এখান থেকে x1 সমান বা p/p0 সমান x1 হবে। এখন এখানে কি করলাম, -1 মাইনাস p/p0 করে দিলাম, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস x1। এখান থেকে কি হলো, p0 মাইনাস p/p0, আর 1 মাইনাস x1 সমান কত, x2। তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে রাউল্টের সূত্র, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা প্রমাণ হয়ে গেল। আর একটা অঙ্ক করে নেব। এটা যেটা বলছি, এটা পরীক্ষায় টেস্ট পেপারে প্রায় দেখবে এরকম কোশ্চেন আছে টেস্ট পেপারে। কোশ্চেনটা কি, 0.1 গ্রাম গ্লুকোজ, 0.1 গ্রাম গ্লুকোজ এবং 0.1 গ্রাম ইউরিয়া পৃথকভাবে সমপরিমাণে জলে মিশিয়ে একটা দ্রবণ প্রস্তুত করা হয়েছে। 1 গ্রাম গ্লুকোজ আর 1 গ্রাম ইউরিয়া, অর্থাৎ একটা গ্লাসের মধ্যে সমপরিমাণ জল নিয়ে 1 গ্রাম গ্লুকোজ আমি যোগ করেছি,
আর এখানেও একই পরিমাণ জল নিয়ে, সমপরিমাণ আগেই বলে দিয়েছি, ইউরিয়া নিয়ে একটা দ্রবণ তৈরি করেছি। এই দ্রবণের বাষ্পচাপ, অর্থাৎ আমি বলতে পারি পি গ্লুকোজ, আর এই দ্রবণের বাষ্পচাপ যেটাকে বলছি পি ইউরিয়া, কোন দ্রবণের বাষ্পচাপ বেশি হবে এই কোশ্চেনটা দিয়েছে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক, হ্যাঁ বলো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলেছে, বাষ্পচাপ বলেনি। কোন দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলো? সমান হবে, সমান হবে। কে কে বলছো সমান হবে? একজন বলছে সমান হবে, কে? সীমা? কার কার মনে হচ্ছে সমান হবে? দুটো দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম, সেই ভেবেই আর কি একজন বললে যে সমান হবে। হ্যাঁ, মোল সংখ্যা বের করতে হবে, যে বললে আর কি মোল সংখ্যা বের করতে হবে। মধুমিতা বললে একদম ঠিকই বলেছে। গ্লুকোজের 0.1 গ্রাম আর ইউরিয়ার 0.1 গ্রাম বলেছে, আর আমি বলেছিলাম দেবে সমমোল পরিমাণ যদি যোগ করা হয় তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান হবে, কিন্তু সমমোল তো নেই। গ্লুকোজের ক্ষেত্রে যদি আমি মোল সংখ্যা বের করতে চাই এন গ্লুকোজ, তাহলে হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 180। গ্লুকোজের আণবিক ওজন ফর্মুলা কি? C6H12O6, 180 হবে দেখবে। আর ইউরিয়ার মোল নাম্বার যদি বের করতে চাই তাহলে 0.1 ডিভাইডেড বাই 60, ইউরিয়ার আণবিক ভর হচ্ছে 60। এগুলো কিন্তু মুখস্থ থাকা উচিত। ফর্মুলা তো ভুলেই গেছি, CONH2 এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, CONH2 বা NH2CONH2 বলতে পারি। তাহলে 60। এবার তুমি বলো দেখি কার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে? যার মোল সংখ্যা বেশি হবে তার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। ইউরিয়া, অ্যান্সার হচ্ছে ইউরিয়ার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হবে। P0 মাইনাস P/P0 ইউরিয়ার ক্ষেত্রে বেশি হবে। যারা বুঝতে পারলে না বাড়িতে করবে, বুঝতে পেরে যাবে। যেহেতু এর মোল সংখ্যাটা বেশি তাই এক্ষেত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বেশি হয়। আর কটা কাজ দিয়েছিলাম তোমাদের, দুটো মনে হয় ইকুয়েশন দিয়েছিলাম, সেই দুটো ইকুয়েশন আর পার্থক্য লিখতে দিয়েছিলাম। সবাই লিখেছো তো?